আসসালামু আলাইকুম। আছি বান্দরবনের গহীনে একটি পাহাড়ের চূড়ায়। অসাধারণ কিছু এক্সপিরিয়েন্স হয়েছে এই ভিডিওতে। মানে যাইতে চাইছি একটা পাহাড়ের চূড়ায়, চলে আসছি এমন একটা জায়গায় যেখান থেকে পরে ব্যাগও করতে পারি নাই। তো এরকম কিছু খারাপ আর অসাধারণ সুন্দর এক্সপিরিয়েন্স নিয়ে দুইটাই বলবো, কারণ পথ ভুল করে আসলেও অসাধারণ একটা জায়গায় আসছি। দেখেন এই ভিডিওটা। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত বান্দরবান সৌন্দর্যের এক অনন্য রূপ, যা বারবার ডাকে পাহাড় প্রেমীদের। এটি দেশের একমাত্র জায়গা যেখানে সারা বছরই প্রকৃতির ভিন্ন ভিন্ন রূপ উপভোগ করা যায়। তাই আবারও রওনা হয়েছি কয়েকটা দিন কাটাতে পাহাড়ের মাঝে। পাহাড়, বন, জঙ্গল পাড়ি দিয়ে থাকবো পাহাড়িদের পাড়ায়। নেটওয়ার্কের বাইরে হেঁটে যাব এমন পথে যেখানে পথ হারানো অস্বাভাবিক নয়। একসময় নিজেকে পেয়েছি জনমানব শূন্য পাহাড়ের মাঝে। প্রতিটি পা ফেলেছি হিসেব করে, কারণ জানতাম এই জঙ্গল শুধু সুন্দর নয়, এটা বাঁচার লড়াই। এখানে একটি ভুল হতে পারে মৃত্যুর কারণ। আর সেই অজানা, নীরব আর ঝুঁকিভরা পথের মাঝেই খুঁজে পেয়েছি এক অন্যরকম স্বাধীনতা। এটা আমার জন্য কোনো সাধারণ ভ্রমণ নয়, এটা ছিল নিজের সীমা ছাড়িয়ে যাওয়ার গল্প। আমাদের যাত্রা শুরু হচ্ছে ঢাকার আরামবাগ বাস স্ট্যান্ড থেকে। গন্তব্য চকরিয়া। নন এসি বাস ভাড়া 900 টাকা, আর যদি এসি বাস স্লিপারে যেতে চান সেক্ষেত্রে ভাড়া পড়বে 1200 টাকা থেকে 1600 টাকার মতো। চাইলে সরাসরি আলীকদমও যাওয়া যায়, তবে সেক্ষেত্রে আগে থেকেই টিকিট বুকিং করা দরকার, কারণ প্রতিদিন মাত্র 2টি বাস ছেড়ে যায় আলীকদমের উদ্দেশ্যে। আমরা যেহেতু বুকিং করিনি, তাই প্রথমে ঢাকা থেকে প্রায় 339 কিলোমিটার পথ পাড়ি দিয়ে যেতে হবে চকরিয়া। অলরেডি চকরিয়া বাস স্ট্যান্ডে নেমে গেছি। এখান থেকেই জিপে বা বাসে করে আপনারা যেতে পারবেন আলীকদমের উদ্দেশ্যে। তো এখন আমরা আলীকদমের দিকে যাব। আলীকদম থেকে আবার 21 কিলো পর্যন্ত যেতে হবে বাইকে করে। তারপরে আমাদের হাঁটা শুরু হবে সেখান থেকে। অসাধারণ সুন্দর কিছু জায়গা দেখাবো এই ভিডিওতে আপনাদের। চকরিয়া থেকে আলীকদম দুইভাবে যেতে পারবেন, বাসে বা জিপে করে। বাস আগে ছেড়ে দেওয়ায় আমরা টিকিট কেটে বাসে উঠে পড়ি। এই পথে যেতে হলে সাথে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি রাখা জরুরি, কারণ সামনে কয়েকটি আর্মি ক্যাম্প পড়ে, যেখানে নেমে জমা দিতে হবে জাতীয় পরিচয়পত্র। কিছু দূর এগোতেই হঠাৎ চোখে পড়ে পাহাড়ের প্রথম ঝলক, আর তখনই মনে হয় আসল যাত্রা এখান থেকেই শুরু। অলরেডি আলীকদমে চলে আসছি। আমরা বাসে আসছি, কারণ বাসেই খুব তাড়াতাড়ি পাইছি আর কি। জিপগুলা খুব দেরিতে ছাড়ে, অনেক সময় লোক না হলে। বাসে আসতে পারেন, 100 টাকা ভাড়া নেবে। এখান থেকে অটোতে করে চলে যাব পানবাজারের দিকে, 10 টাকা ভাড়া নেবে। ওইখানেই সকালে নাস্তাটা করব, তারপরে বাইকে করে চলে যাব 21 কিলোর দিকে। পানবাজার থেকে সকালের নাস্তা সেরে নেই, তারপর এখান থেকেই কিছু দরকারি জিনিসপত্র কিনে নেই, কারণ সামনে কোনো বাজার নেই। কেনাকাটা শেষে একটি বাইক ভাড়া করে রওনা দিলাম 21 কিলোর দিকে। এই পথে সামনে রয়েছে একটি আর্মি ক্যাম্প, যেখানে নিয়ম অনুযায়ী জমা দিতে হয় জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। তারপর শুরু হয় আমাদের আসল অভিযান। পাহাড়ি আঁকাবাঁকা পথে, চারপাশে সবুজের সমুদ্র, আর সামনে এক অজানা রোমাঞ্চ। আলীকদম থেকে থানচি। এই রাস্তাটা আমার কাছে নতুন নয়, তবুও প্রতিবার মনে হয় যেন প্রথমবার দেখছি। ডিম পাহাড়ের রাস্তায় ওঠার সময় আমাদের বাইক আটকে গেছে আর কি। এতই খারাপ অবস্থা, এত খারাপ পাহাড়, সব বাইক কিন্তু চাইলে উঠতেও পারে না। অলরেডি 21 কিলোতে চলে আসছি। এখানেই বাইকটা নামিয়ে দিয়ে গেছে। এখন পর্যন্ত আমরা বাইক নিয়ে আসার জন্য আমরা ভাড়া করেছিলাম। আমাদের ট্রেকিংটা শুরু করবো এই জায়গা থেকেই। এই থানচি আলীকদম রোডে আসলে আমি যতবারই আসি ততবারই মুগ্ধ হই এর সৌন্দর্য দেখে। অলরেডি 21 কিলো দিয়ে যেই 3 দূর দিকে রাস্তাটা চলে গেছে সেদিকে হাঁটা শুরু করেছি। এখানে কিন্তু খুব চমৎকার সুন্দর পাকা রাস্তা করে দেওয়া আছে। অসাধারণ লাগে যখন এই রাস্তায় হাঁটবেন। তবে অনেকেই গাড়ি নিয়ে যায়,
আমরা তো ওইখানেই নেমে গেছি, সামনেও নামা যেত, অনেকখানি যাওয়া যায় আরও বাইকে করে, আপনার চাঁদের গাড়িতে করেও যেতে পারবেন। অসাধারণ জায়গা দেখেন, মানে যেদিকে তাকাবেন সেদিকে উঁচু উঁচু পাহাড়। এই পিছনের রাস্তাটা দিয়ে 21 কিলো থেকে হেঁটে হেঁটে চলে আসছি, প্রায় 20 মিনিটের মতো লাগছে এই জায়গাতে আসতে। আর এই সামনের যে রাস্তাটা দেখতেছেন এটা হলো তিনদু যাওয়ার রাস্তা, এই রাস্তা দিয়ে মানুষ তিনদু যায় আর কি। আর এই যে কাঁচা রাস্তাটা দেখতেছেন এটা দিয়ে আমরা চলে যাব, আমাদের আজকের ট্রেকিং এখান থেকেই শুরু হবে মূলত। আমাদের হাঁটার পথ শুরু হয়েছে, সামনে দীর্ঘ পথ, প্রায় 7 ঘন্টার যাত্রা। কিন্তু এই ক্লান্তির মাঝেও পাহাড়ি সৌন্দর্য আপনার মন ছুঁয়ে যাবে। পথের ধারে দাঁড়িয়ে একের পর এক পাহাড় তার সৌন্দর্য মেলে ধরেছে। যত সামনে এগোই ততই মনে হয় এই পথ শুধু গন্তব্যের নয়, এটা নিজেই এক সুন্দর অভিজ্ঞতা। হাঁটতে হাঁটতে আমরা অনেকখানি চলে আসছি, আর এই যে আমাদের গাইডও চলে আসছে। গাইডও দেখতে হলো ম্যান প্রে, আপনারা অনেকেই চিনবেন ওরে। তিনদুর যে ভিডিও করছিলাম আমি এর আগে, ওদের পাড়াতে ছিলাম, আবুয়া পাড়া, যেটা অসাধারণ একটা পাড়া। পাড়ার উপর দিয়ে কিন্তু আমরা আসছি, মানে ম্যান প্রেই থাকবে আমাদের গাইড আর কি। এই যে এদিকে একটা ঝিরি আছে, ম্যানপ্রেরে পাঠাইছি ঝিরি থেকে পানি নিয়ে আসার জন্য। আরও এইরকম রুক্ষ পাহাড় দিয়ে হেঁটে হেঁটে আমাদের প্রায় 5 থেকে 5.5 ঘন্টা হেঁটে যেতে হবে খ্যামচং পাড়াতে। আজকে রাত্রে খ্যামচং পাড়াতেই থাকতে হবে, কারণ অনেক বেশি লেট হয়ে গেছে। আর খ্যামচং পাড়াতে যেতে যেতেও কিন্তু আমাদের প্রায় 8টা-9টা বেজে যেতে পারে। বিশাল খাড়া একটা পাহাড় বেয়ে উপরে উঠলাম, মানে অনেক কষ্ট হয়েছে। এরকম কয়েকটা খাড়া পাহাড় বেয়ে তারপরে যেতে হবে খ্যামচং পাড়ার পথে। আরেকটা বিষয় হলো, অবশ্যই আপনারা পানি সাথে করে নিয়ে আসবেন, খাবার নিয়ে আসবেন। এই পথে কোনো কিছুই থাকে না, প্রয়োজনীয় যা যা দরকার সব কিছু নিয়ে আসতে হবে আপনাদের সাথে করে। পাহাড়ে সূর্যাস্ত কতটা সুন্দর তা শুধু পাহাড় প্রেমীরাই বোঝে। আর সেই মুহূর্তটা এসে দাঁড়িয়েছে চোখের সামনে, কিন্তু থামার সুযোগ নেই। আমাদের হাঁটা এখনো বাকি অনেক, তাই চলার পথেই সূর্য ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে পাহাড়ের আড়ালে, আর আমরা হেঁটে উপভোগ করছি সেই নিঃশব্দ আর মায়াবী সৌন্দর্য। ক্লান্তি আছে, পথও বাকি আছে অনেক, তবুও মনে হচ্ছিল এই মুহূর্তটাই আজকের সারাদিনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। অলরেডি অন্ধকার হয়ে গেছে, আর আমরা অন্ধকারের মধ্যে হাঁটতেছি। কাঁচা রাস্তা করা আছে, যে রাস্তা দিয়ে আমরা হাঁটতে হাঁটতে আসছি সেরকমই আর কি। অন্ধকারের মধ্যে তো কিছু দেখা যাবে না। এই সামনে যে পাহাড়টা দেখতেছেন এটা হলো রুংরাং পাহাড়। গত বছর এই পাহাড়ে সামিট করছিলাম। দেখেন কত সুন্দর চাঁদ উঠছে। একটু ভয়ের ব্যাপারও আছে, রাত্র যেহেতু বিভিন্ন প্রাণীরা কিন্তু এখন বের হবে তাদের খাবারের খোঁজে। আর এখন পুরো জঙ্গলের মধ্যেই আছি আমরা। পাহাড়ে আসলে আপনাদের নিজেদেরই রান্না করে খেতে হবে, কারণ পাহাড়িদের রান্না কিন্তু অন্যরকম থাকে। আপনারা নিজেরা যারা আসবেন তাদেরই কিন্তু হলুদ, মরিচ, তেল সব কিছু নিয়ে আসতে হবে, এখানে আপনি কিছু পাবেন না। আমরা এখন খাওয়া দাওয়া করব আর তারপরে ঘুমিয়ে যাব খুব তাড়াতাড়ি, কারণ আগামীকাল সকাল সকাল আমাদের বেরিয়ে যেতে হবে। গুড মর্নিং সবাইকে। বান্দরবনের গহীনের অসাধারণ সুন্দর একটি পাড়া খ্যামচং পাড়া থেকে। খ্যামচং পাড়াটা কিন্তু খুবই পরিচিত একটা পাড়া এই বান্দরবনের, মানে ক্রিস্তং রুংরাং সামিটের জন্য এটা বেশ পরিচিত। আর এইখান থেকে এই যে রুংরাংয়ের পাহাড়টা দেখা যায়, অসাধারণ লাগে। পাহাড়ে রাত দ্রুত নামে, ভোরও শুরু হয় খুব তাড়াতাড়ি।
সকালটা অপার সুন্দর, তবে সেই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে কষ্টের জীবন। পাড়ার মেয়েরা ভোরেই নেমে যায় পাহাড় বেয়ে পানি আনতে। সেই পানিতেই চলে তাদের প্রতিদিনের সব কাজ। পর্যটক আসায় কিছুটা আয়ের সুযোগ হয়েছে, তবুও জীবন এখানে এখনো কঠিন। প্রয়োজনীয় সবকিছুর জন্যই হাঁটতে হয় অনেকটা দূর। এভাবেই পাহাড়ের মানুষেরা কষ্টের মাঝে বেঁচে থাকে পাহাড়ে। কাঞ্চনপাড়া থেকে বের হয়ে গেছি। 6টার সময় বের হওয়ার কথা ছিল, প্রায় 8টা বেজে গেছে। অনেকটাই লেট হয়ে গেছে। লিবলুহুং পাহাড়ের চূড়ায় যেতে হবে। আর কাঞ্চনপাড়াকে বিদায় জানিয়ে আমরা আর এদিক দিয়ে আসবো না আর কি, অন্য পাশ দিয়ে চলে যাব। ক্রিস্তঙের যেই বন আছে, বনের ভিতরে প্রবেশ করে গেছি। অসাধারণ সুন্দর কিছু দৃশ্য দেখা যায় এখানে, মানে এত চমৎকার লাগে, আপনারা দেখলে মানে মুগ্ধ হয়ে যাবেন। আমি যেতে যেতে আপনাদের এটার সৌন্দর্য দেখানোর চেষ্টা করব। মানে চমৎকার বড় বড় যে গাছ আছে দেখতে পাবেন, বন, আর বনের ভিতরে বিভিন্ন পশু পাখির আওয়াজ শুনতে পাবেন। বনের ভিতরে হাঁটার যেই রিয়েল ফিলটা আছে সেটা কিন্তু এই ক্রিস্তং বনে আসলে আপনারা পাবেন। আর আমরা এই যে দিক দিয়ে হাঁটতে হাঁটতে যাবো সামনের দিকে। মানে একদম কেটে অবস্থা খারাপ করে ফেলছে, অনেক জায়গায় ফাঁকা হয়ে গেছে পুরা, গাছ কাটতে কাটতে বন উজাড় করে ফেলতেছে। এই দেখেন কি এক অবস্থা, মানে পুরো মরুভূমি হয়ে যাইতেছে। এই যে এই জায়গাটা দেখেন, এখানে অনেক গাছ কাটে রাখছে, সামনে আরও দেখলাম। এমন একটা জায়গায় বসে আছি, মানে এই এরিয়ার একটা এরিয়াল ভিউ দেখা যায়, খুব সুন্দর। এই দেখেন সামনে কত চমৎকার জায়গা, চারিদিকে যেদিকে তাকাবেন শুধু পাহাড় আর পাহাড় বড় বড়। তবে এই জায়গাটা কিন্তু খুবই চমৎকার, এখান থেকে একদম আপনার তিন্দু পর্যন্ত দেখা যায় না দাদা? তিন্দু পাহাড়গুলো দেখা যায় এই পাশ থেকে। এখানে তো নেট পাওয়া যায় এই জায়গাতে না? রবি এয়ারটেল টেলিটক যদি থাকে তাহলে আপনারা নেট পাবেন, বাসায় কথা বলতে পারবেন। বান্দরবনের গহীনে ক্রিস্তং বন, এ যেন প্রকৃতির এক নিঃশব্দ বিস্ময়। এই বনের ভিতরে পা রাখলেই মনে হয় শহরের সব কোলাহল কোথায় যেন মিলিয়ে গেছে। চারপাশে শুধু পাখির ডাক, অচেনা প্রাণীর শব্দ, আর বাতাসে দুলতে থাকা বিশাল গাছের নীরব সুর। সূর্যের আলো যখন গাছের ফাঁক দিয়ে মাটিতে পড়ে তখন পুরো বনটা স্বপ্নের মতো জীবন্ত হয়ে ওঠে। এটা শুধু বন নয়, এটা এক অনুভূতি, যেখানে প্রকৃতির মাঝে হারিয়ে গিয়ে নিজের সাথে কিছুটা সময় কাটানো যায়। অনেক নির্জন এই জায়গাগুলা, মানে বান্দরবনের এত ভিতরে মানুষের দেখা পাওয়া মুশকিল। মানে ওই ক্রিস্তঙ্গের ওদিকে দেখা পাইছি, কিন্তু এই রাস্তাতে কোনো মানুষের দেখা পাইনি এখনো। প্রায় 4 ঘন্টার উপরে হাঁটার পরে চলে আসছি থংওয়ে পাড়া। অনেক দুর্গম একটা জায়গা এই পাড়া, মানে আপনারা মানে হাঁটতে থাকবেন, অনেক কষ্ট হয়েছে এই পাড়াতে আসতে। আমরা কিন্তু আজকে এই পাড়াতেও বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ আজকে আমাদের লিবলুহুং যে পাহাড় আছে সেটা সামিট করতে হবে। তো আরও 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে এই পাড়া থেকে যেতে, অনেক কষ্ট হবে আজকে।
থংওয়ে পাড়া থেকে বেরিয়ে যাচ্ছি, মানে প্রায় 40 মিনিটের মতো হবে। রেস্ট করলাম এখানে। তো জানি না আজকে কোথায় থাকবো, যে কোনো একটা পাড়াতে থাকতে পারি বা লিবলুহুং পাহাড়ের একদম চূড়ায়ও আমরা ক্যাম্পিং করে থাকতে পারি। ওই পাড়ার লোককে এখান থেকে নেয় পানি। কিছুটা পানি নিয়ে আমরা আবারও হাঁটা শুরু করলাম, কিন্তু সামনে আমাদের জন্য ঠিক কতটা কঠিন সময় অপেক্ষা করছিল তা তখনও আমরা বুঝতে পারিনি। মানুষ পরিকল্পনা করে, কিন্তু শেষ পর্যন্ত সবকিছুর নিয়ন্ত্রণ থাকে আল্লাহর হাতে, আর তিনিই সর্বোত্তম পরিকল্পনাকারী। রাস্তা ভুল করে ফেলছি, একটা জুম করে চলে আসছে আর কি। এই যে দেখেন, এই জুম করাতে আছি, তবে আবার ঘুরে যাইতে হবে, মানে রাস্তা ভুল করে আসছি। দাদা কেমনে ভুল হইলে? আপনি কত সালে আসছেন এই লিবলুংয়ে? 2017 সালে। 2017 সালে। রাস্তা ভুল হয়ে গেছে আর কি, কিছু করার নাই। আর সময়ও খুব কম আসলে, মানে আমরা যে রাস্তা দিয়ে আসছি সেটা হলো নিচের রাস্তা, আর উপরের রাস্তা দিয়ে যাওয়া লাগে লিবলুহুং। তো আমরা চাইছিলাম যে উপরে যায় তারপরে ক্যাম্পিংটা করব, তবে এই যে দেখেন এখানে একটা ঝুমঘর আছে, এই ঝুমঘরেই আজকে রাত্রে থেকে যাব। কি বলেন দাদা? ঠিক আছে, তো এখানেই থাকবো। এখানেই যেই কাজটা আমরা পাহাড়ের চূড়ায় করতাম, এখানেই রান্না টান্না করে খাবো আর কি, যতটুকু যা করা যায়। তবে এই যে এখান থেকে কিন্তু খুব কাছে, কিন্তু রাস্তা নাই। এই যে এই পাহাড় যেটা দেখতেছেন, একটা হলো লিবলুহুং, একটা লিমানহুং। তবে এখান থেকে দেখতে কিন্তু কাছে দেখা যায়, তবে এই নিচে গিয়েছিলাম আমরা, সেখানে রাস্তা নাই আর কি। তাই আবারও ব্যাক করে এই ঝুমকোটাতে চলে আসছি। অলরেডি আমাদের রান্নার কাজ শুরু হয়ে গেছে। আমরা কেরোসিন তেল সব কিছু নিয়ে আসছিলাম, এই জন্য মানে আমাদের রান্না করতে সুবিধা হচ্ছে আর কি। আর আশেপাশে অনেক শুকনো মানে কাঠ টাট আছে এখানে। পানির সন্ধানে যাচ্ছি, আর এখানে বিশাল বড় একটা খাদ আছে। এখানে যতটুকু নামতেই থাকবেন, অনেকখানি নিচে যাইতে হবে আপনাকে ঝিরি পাইতে হইলে। এখন জানি না ঝিরি পাবো কিনা বা পানি পাবো কিনা। দূর থেকে পানির ঝিরিটা দেখা যাচ্ছিল, তবুও সেখানে নামার সাহস হলো না। অনেকটাই পাহাড় বেয়ে নিচে নামতে হবে। ইতিমধ্যেই সন্ধ্যা নেমে এসেছে, আর চারপাশ পুরোপুরি জনমানব শূন্য। এই বন আর নির্জনতা সবকিছু মিলিয়ে জায়গাটা হয়ে উঠেছিল ভীষণ ঝুঁকিপূর্ণ। এখানে এক পা ভুল মানে বড় বিপদ। এই পরিস্থিতিতে রাত্রিযাপন করাটাই আমাদের জন্য হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমাদের রাতের খাবার চলতেছে, ভাত আর হইলো এই যে ডিম ভাজি। অলরেডি খাইতেছিলাম, পরে ভাবলাম আপনাদের দেখাই, এত কষ্ট করে পাহাড়ে রান্না করছি আমরা। এখানে পানির এতই সংকট ছিল আমাদের যে টিস্যু দিয়ে হাত মুছতেছে। জীবনের প্রথম এরকম হইলো আর কি এক্সপিরিয়েন্স। হাত ধোয়ারও পানি পাইনি আর কি। যদি হাত দিয়ে শেষ করে ফেলি পানিগুলা, তাহলে খাওয়ার পানি পাবো না আর কি। এই ঝুমঘরের ভিতরেই আর কি রাত্রি যাপন করবো। মানে একটু রিস্ক আছে, তবে ভয়ও লাগতেছে যেরকম, আবার আনন্দও লাগতেছে যে ভুলবশত হইলেও এমন একটা এক্সপিরিয়েন্স হইতেছে লাইফে। গুড মর্নিং সবাইকে। অচেনা একটা ঝুমঘর থেকে, জায়গার নামটাও জানি না। তো কালকে হাঁটতে হাঁটতে এখানে চলে আসছিলাম পথ ভুল করে এই জায়গাটাতে। এখন আবারও ব্যাক করতে হবে যেই জায়গা থেকে এই যাত্রাটা শুরু করছিলাম। মানে কালকে যে পাড়াটা দেখাইছি আপনাদের, ওই পাড়া পর্যন্ত আবার যেতে হবে, তারপরে পানি নিতে হবে। সেখান থেকেই ওই ঝিরি থেকে, যে ঝিরিটা দেখাইছি সেখান থেকে তারপরে আবারও হাঁটা শুরু করতে হবে আরেকটা পথ দিয়ে। প্রায় কয় ঘন্টা লাগবে আজকে দাদা? 6 ঘন্টা 7 ঘন্টা মতো লাগবে। 7 ঘন্টা লাগবে না? আজকে প্রায় 7 ঘন্টার উপরে আমাদের ট্র্যাক আছে। আর এখনকার যে সকালের সৌন্দর্য আছে, এই ঝুমঘরের আশেপাশের উঁচু উঁচু পাহাড় কিন্তু আছে আমাদের আশেপাশে। তো এই পাহাড়গুলোর সৌন্দর্য আপনাদের দেখাবো এখন।
আমাদের হাঁটা শুরু হলো আবারও থংয়ে পাড়ার সেই ঝিরির দিকে, যেখান থেকে আমরা গতকালকে পানি নিয়েছিলাম। অলরেডি ঝিরিতে চলে আসছি আর ব্রাশ করতেছি। এখানে ছাড়া আশেপাশে কিন্তু পানি নেই, এখান থেকে খাবার পানি নিয়ে যেতে হবে। একটা দাদাকে পাইছি যার বাড়ি ওই লিবলুহুং পাহাড়ের নিচেই, তো ওনার সাথে সাথেই যাচ্ছে আর কি। ওনার সাথে গেলে একটু সহজ হবে, কারণ ম্যান পে যে আছে আমাদের সাথে ও অনেক আগে আসছে, তো ও রাস্তা চিনতেছে না আর কি, সেজন্য ওই দাদার সাথে সাথে যেতে হবে আমাদের। যে দাদার সাথে পিছনে পিছনে যাইতেছি লিবলুহুং পাহাড়ে ওঠার জন্য, সেই দাদার একটা কুকুর আছে, সেটাও কিন্তু আমাদের সাথে পাহাড়ে উঠতেছে নামতেছে। তাহলে বুঝেন কতটা কষ্ট করে এই কুকুরটা যাবে আর কতটা ভালোবাসে তার মালিককে। মালিক যেদিকে যাবে সেদিকে যাবে, কষ্ট হইলেও তারপরেও যাইতেছে আর কি। এমন একটা জায়গায় পৌঁছেছি, এই জায়গায় এত খাড়া রাস্তাটা, মানে এত জঙ্গল আর এত খাড়া, মানে অবস্থা খারাপ হয়ে যাবে এই রাস্তায় নামতে, মানে প্রচণ্ড খাড়া। তারপর আবার একটা খাড়া পাহাড় উঠতে হবে, একদম নিচের দিকে খাড়া নামতে হবে, আবার খাড়া পাহাড়ে উঠতে হবে। অনেক কষ্ট হইতেছে, মানে একটা পায়ে দিক সেদিক হইলে একদম ওই খাড়া নিচে। আপনার ক্যামেরাতে, সত্যি বলতেছি ক্যামেরাতে বোঝা যাচ্ছে না যে এটা কতটা খাড়া পাহাড়টা। ভালুগুলো ভয় দেওয়া যাবো না, একা পাইলে মনে ধরে, একা পাইলে ধরে না। আর দেখেন একটা ঝিরিতে চলে আসছি, অসাধারণ একটা ঝিরি, অসাধারণ জায়গা। দেখেন ওই কুকুরটা দেখতেছেন, কুকুরটাও কিন্তু আমাদের সাথে, এই যে কুকুরটা আমাদের সাথে চলে আসছে। আর কুকুরের মালিক হলো উনি, ওনার সাথে সাথেই থাকে সারাদিন এই কুকুর। আর আমরা এই পাহাড়টা দেখতেছেন, এই জঙ্গল দিয়ে এই পাহাড়টা উপরে উঠতে হবে। ভালুক আছে, সাপ আছে, সব কিছুই আছে, সাথে ভয়ও আছে। আর এই ভয়ের মধ্যে আমাদের যেতে হবে। আমার জীবনে যতগুলো ভয়ঙ্কর জায়গা আমি দেখেছি তার মধ্যে এই ঝিরিটা অন্যতম। এখানে রাস্তা নেই, শুধু ঘন জঙ্গল। আমরা হাঁটছি, মাঝে মাঝে জঙ্গল কেটে সামনের দিকে এগোতে হচ্ছে। সব মিলিয়ে ঝিরিটা যেমন সুন্দর তেমনি এক অজানা ভয়ের অনুভূতি দেয়। ওনাদের কাছে সহজ হইলেও আমাদের কাছে অনেক ভয়ঙ্কর আর কঠিন মনে হইতেছে। জঙ্গল কাইটা কাইটা সামনের দিকে যাইতে হইতেছে। আমরা এই পিছনের রাস্তাটা দিয়ে আসলাম, মানে পুরো জঙ্গল পার হয়ে আসছি। মানে আমরা এখন কোন দিকে যাব? এদিকে যাবো। এদিকে না, আমরা এই যে এই রাস্তা ধরে লিবলুহুং পাহাড়ের চূড়ায় যাব। খালি পাহাড়ে উঠতেছি নামতেছি, উঠতেছি নামতেছি, এভাবেই চলতেছে প্রায় 3 দিন হয়ে গেছে। পাহাড়ে আসলে আপনার ফিটনেস ঠিক থাকতে হবে, না হলে আপনি পারবেন না। এখান দিয়ে আবার উপরে উঠতে হবে। ও ভাই, অসাধারণ ভিউ দেখেন। লিবলুহুং পাহাড়ের চূড়াতে চলে আসছি, প্রায় মনে হয় 50 তলা উপরে আমরা আছি, এরকম অবস্থা।
এই যে দেখেন নিচে, ওই যে নিচে দেখা যাচ্ছে কিছু ঝুম করা আছে, ঝুম চাষ করে রাখছে। ওইখানে একটা পাড়াও আছে, পাড়ার নামটা জানি না। অসাধারণ সুন্দর জায়গা, মানে এই পাহাড়টা কিন্তু চমৎকার দেখতে। একদম এখান থেকে ওয়াইড একটা ভিউ দেখা যায়, একদম 360 একটা ভিউ দেখতে পারবেন। সেই জন্য অসাধারণ লাগে। যদি সূর্যাস্তের সময় বা সূর্য উদয়ের সময় আসতে পারেন তাহলে চমৎকার কিছু দৃশ্য দেখতে পাবেন। আর পাশেই কিন্তু ওই যে দেখেন ক্রিস্তঙের চূড়া দেখা যাচ্ছে, মনে হয় খুবই কাছে কিন্তু অনেকটাই দূরে। লিবলুহুং পাহাড় বাংলাদেশের বান্দরবান জেলার আলীকদম উপজেলার চিম্বুক রেঞ্জে অবস্থিত। লিবলু মানে কচ্ছপের মাথা, আর হুং মানে পাহাড় চূড়া। একসাথে বললে লিবলুহুং মানে কচ্ছপের মাথার পাহাড় চূড়া। পাহাড়টির এই নামকরণের কারণ হলো দূর থেকে পাহাড়টি দেখলে এটি কচ্ছপের মাথার মতো মনে হয়। এই পাহাড়ের উচ্চতা প্রায় 2768 ফুট এবং এর চূড়া থেকে চারপাশের অসাধারণ সুন্দর দৃশ্য দেখা যায়। প্রকৃতির এই অপার সৌন্দর্যই এই পাহাড়ে মানুষের আগমনের অন্যতম কারণ। আর এই পাশে যেই পাহাড়টা দেখতেছেন এটা হলো লিমানহুং, যেই পাহাড়টা আছে সেটা। এটাতেও যাওয়া যায়, তবে এটাতে চূড়াতে ভালো দাঁড়ানোর কোনো জায়গা নেই, জঙ্গল সব, সেজন্য মানুষ খুবই কম যায় এটাতে। আমরা কিন্তু ওইভাবে কোনো নির্দিষ্ট গন্তব্য ঠিক করে আসি নাই, পাহাড়ে থাকবো কয়েকটা দিন এজন্যই আসা। তবে এই রাস্তাটা দিয়ে যাইতে চাইছিলাম। প্রায় 1.5 ঘন্টার উপরে হাঁটার পরে চলে আসছি রেমিক পাড়াতে। এই পাড়াটাতে আজকে রাত্রে থাকবো। রেমিক পাড়ার পাশেই একটা ঝিরি আছে, অসাধারণ সুন্দর একটা ঝিরি। সেই ঝিরিতে গোসল করতে যাব। প্রায় 2 দিন হয়, আজকে গোসল করি না, আজকে নিয়ে 3 দিন হয়ে গেছে ওই পাহাড়ে আছি, তবে গোসল করার সুযোগ পাইনি। এখন যাব ওই ঝিরিতে গোসল করার জন্য। প্রায় 2 দিন পরে, মানে আজকে তৃতীয় দিন মানে আজকে গোসল করার একটা সুযোগ পাইছি। অসাধারণ একটা ঝিরিতে গোসল করতেছি। তোমার নাম কি জানি? মাংরু। এই যে মাংরুকে নিয়ে আসছিলাম ঝিরিতে গোসল করার জন্য। মাংরুও গোসল করছে, আমরাও গোসল করছি। আবারও 5-7 মিনিট হেঁটে যেতে হবে পাড়ার দিকে। এগুলো দিয়ে কি করে? কাপড় বানায়। কাপড় বানায়? না থাকলে কাপড় বানাতে পারে না। এগুলো না থাকলে কাপড় বানাইতে পারে না। এটা কিন্তু কাপড় বানানোর জন্য ব্যবহার করে। আর এটা দাদা নিয়ে আসছে। 500 টাকা করে বিক্রি করেন না দাদা? 2-1000 টাকা। দুইটা 1000 টাকা, একটা 500 টাকা না? সবকিছু গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, একসাথে মিক্স হয়ে যাবে আর কি। আদা রসুন যা কিছু করা লাগে এটা দিয়ে করতে হয়। ব্লেন্ডার নাই আর কি, কারেন্টও নাই যে ব্লেন্ডার দিয়ে করবে। এটা বলে প্রাকৃতিক ব্লেন্ডার। গুড মর্নিং সবাইকে রেনিক পাড়া থেকে। এই পাড়াতেই গতকালকে রাতে ছিলাম, এই রুমের ভিতরে। আর এখানে দেখেন কত সুন্দর সূর্য উদয় হচ্ছে। পাহাড়টাও কিন্তু চমৎকার দেখতে। পাহাড়টা ঘুরে ঘুরে দেখাবো আপনাদের এখন আমি। সকালের যে সৌন্দর্যটা আছে এটা দেখলে কিন্তু আপনারা মুগ্ধ হয়ে যাবেন। এই পাড়ার সৌন্দর্য সত্যি অন্যরকম।
অল্প কিছু মানুষ, মাত্র 8টা পরিবার এই দুর্গম পাহাড়ি পাড়ায় বসবাস করে। তাদের জীবন চলে মূলত ঝুম চাষের মাধ্যমে। প্রকৃতির সঙ্গে লড়াই করেই চলে তাদের প্রতিদিনের জীবন। এখান থেকে কাছের বাজারে যেতে হলেও হাঁটতে হয় 4 থেকে 5 ঘন্টার পাহাড়ি পথ। আমি যতবারই পাহাড়ে আসি একটা জিনিস আমাকে সত্যি অবাক করে, ছোট ছোট বাচ্চারাও এখানে খুব অল্প বয়সেই দায়িত্ব নিতে শিখে যায়। পাড়াটা যেমন সুন্দর, তেমনি এখানকার মানুষগুলো খুব আন্তরিক। সবাইকে বিদায় জানিয়ে এবার আমরা রওনা দিচ্ছি সামনে থাকা 2টি ঝর্ণা দেখার উদ্দেশ্যে। রেনিকপাড়া থেকে 1 ঘন্টা 30 মিনিটের পথ পাড়ি দিলেই দেখা মিলবে পালংখিয়ান ঝর্ণার। এই সময় ঝর্ণাটিতে পানি খুবই কম, তবে তার আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য একটুও কম নয়। চারপাশে উঁচু উঁচু পাহাড়, নির্জন পরিবেশ আর প্রকৃতির শান্ত আবহাওয়া, সব মিলিয়ে জায়গাটি আপনাকে সহজেই মুগ্ধ করবে। এই যে আমার পেছনে দেখতেছেন থাংকুয়েন ঝর্ণা। অল্প অল্প পানি আছে এখন, বর্ষার সময় কিন্তু এগুলা অনেক বেশি পানি থাকে। আপনার যেই পালংখিয়ান ঝর্ণা দেখে আসছি, অনেক দুর্গম পথ পাড়ি দিয়ে আসতে হয়, তারপরে এই থাংকুয়েন ঝর্ণা দেখবেন। এটা দেখার পরে এখন আমরা তৈনখালের পাশ দিয়ে হেঁটে যাব দুশ্রী বাজারের দিকে, তারপরে দুশ্রী বাজার থেকে ঢাকার দিকে যাব আর কি। মানে এত দুর্গম রাস্তা দিয়ে আসছি, মানে অনেক কষ্ট হয়েছে।